যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই, ডিফ্যাক্টো ডেড। এই সরকার 106-এর সরকার না, 106-এর সরকার এটা না। পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশনে জাজমেন্ট হয় না, এটা প্র্যাকটিক্যাল না। ওই জাজমেন্ট আমি পড়ছি এটা, এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে, এইটা কেমনে কি করা হয়েছে, যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতর ঢুকায় দেওয়া হয়েছে, 106-এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না, খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে। অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ডেড। এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে, উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা, আমরাও বলি কথা প্রসঙ্গে, আমরা অ্যাজ এ প্রেসিডেন্স আকারে এটাকে রেফার করি, কারণ এটা অফিসিয়াল, এটা দাফন কাফন হয় নাই, এটা এখনও কবরস্থ করা হয় নাই, এটা এখনও মাটির উপরে আছে, এই জন্য ওইটাকে আমরা এখনও রেফার করি। এই জন্য মরহুম বলতেছি না, মরহুম সংবিধান বলি না, এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর কি। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে, আমাদের গবেষণায় আমরা দেখেছি যে 43 থেকে 50-এর মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে। আমরা যারা ধরেন এক্সাম্পল দেই, সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে, বলে দেওয়া আছে না? এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা, এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে? তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে whether the state and government can collect taxes and VAT, ভ্যালিড কোশ্চেন না? আমাদেরকে প্রশ্ন করার বিষয় না এটা। তাদের এই অথরিটি আছে কিনা? আজকে ধরেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস। সে বলল যে বাজেটটা সংসদে পেশ করবার কথা ছিল, অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দিব না, এটা মজুমদার ভাই বললেন। ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স? তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে? মানে এই কোশ্চেনগুলো তো রেজ করবার সুযোগ আছে। তো প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আসছে কোত্থেকে? হিস্টোরিক্যাল টি পার্টি মুভমেন্ট, বোস্টন পার্টিতে ফিরে যান। সেই 17th-18th সেঞ্চুরিতে বস্টন টি পার্টির লোকরা ডিসাইড করছে যে ওয়েদার দ্য ব্রিটিশ পার্লামেন্ট ক্যান রেইজ ট্যাক্সেস অর ইম্পোজ ট্যাক্সেস আপন দ্য সুগার বিজনেসম্যান উইদাউট কনসালটেশন। থমাস জেফারসন ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলেছে নো, দে ক্যানট। সেখান থেকেই তো টি পার্টির আইডিয়া আসছে, উইদাউট নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। হিস্টোরিক্যাল জায়গা, যে ট্যাক্স কে আদায় করতে পারবে? যার রাইট টু গভর্ন আছে, যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে। তাহলে এই যে ট্যাক্সেশনে ইম্পোজ করলো বাজেট আমাদেরকে, যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে, সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে? হু আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ? আমাদের প্রতিনিধি কারা? কে তাদেরকে নির্বাচিত করেছেন? তাদের কি ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে? ইয়েস, আছে। এবং সেটা আছে গণ অভ্যুত্থানের কারণে আছে, সংবিধানের কারণে নাই। অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয়, লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয়। সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য, যে সংবিধান কেন মরহুম, জীবিত মরহুম আর কি, মানে মাটির উপরে মরহুম। তো দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে, এই যে ঐকমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম, এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই? 7 ক খ এগুলো দিয়ে। এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন, তো আমরা যখন when for the next phase people would be sent out to the guillotine and the gallows, who shall lead? Mr. মজুমদার shall lead. ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব, কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই, যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই shall be sent out to the gallows. হ্যাঁ, আমার না, ওনার নিজের জন্য, কমিশনের মিটিংয়ে যেন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম, কিসের ভিত্তিতে করলাম? চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সংবিধানে বলে দেওয়া আছে হের সাথে পরামর্শ কইরা, হের নাম হের কাছে পাঠাইবো, হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব, এটা বলা আছে। চিফ জাস্টিস কেমনি অ্যাপয়েন্টেড হয়েছে? এভাবেই চলতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স, কনভেনশন, ট্র্যাডিশন, প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি। প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে, অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106-এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা? কারণ 24-এ তো একটা নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি-ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই তো,
তাহলে সংসদ নাই, এ কারণেই তো 106 রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে, যেন আপনি কাজ চালায় যেতে পারেন। সেভাবে কাজ চালাইতেছে, বিটিভিতে বাজেট পেশ করতেছে, যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে, ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে, রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে। এটা তো 29 জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে। তাহলে 106-এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণ অভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি? কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট, এবং এটা দরকার নাই, প্রয়োজন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কী হবে এটাকে বৈধতা দেওয়ার? বিয়ে শাদী ছাড়া তো সন্তান হয়ে গেছে, ভাই এখন বিয়ে পড়ায় দেন, ইজি তো। এখন হুজুর ডাইকে বিয়ে পড়ায় দেন, এখন কাজী ডাইকে নিবন্ধন করেন, সুযোগ আছে তো। তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায়? কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি, সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি, আলোচনা করে ইতিমধ্যে আমরা। তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না? কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই 2031-এর পার্লামেন্টে করবো কেন? 2026-এর পার্লামেন্টে হবে না কেন? মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো? এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই। একটা জাতিকে আমরা 5 বছর আরও পিছায়া দেওয়া, গিভেন আপনারা 6 দফা পড়েন, 6 দফার বেস ভ্যালু সিস্টেম কী ছিল? এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি, হোয়াট এভার ইট ইজ, একটা নির্বাচন, 66 সালের দাবি একটা নির্বাচন। এবং সেই নির্বাচন নিয়ে 2025 সালে আমরা এখনও কমিশনে আলাপ করছি। আমরা কি মানে আগাইলাম 50-60 বছর পরে? আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার, যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে